অটোমান সাম্রাজ্যের ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যেখানে একটি সিদ্ধান্ত শুধু একজন মানুষের ভাগ্য নয়, বরং একটি সাম্রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। আর 1574 সালের শীতকাল ঠিক তেমনই এক মুহূর্ত। কিন্তু এই গল্পের সূচনা তার বহু বছর আগেই, যখন মহান সুলতান সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্টের মৃত্যুর পর তার পুত্র সেলিম দ্বিতীয় সিংহাসনে বসেন। সেলিমের উত্থান ছিল রাজবংশীয় উত্তরাধিকারের স্বাভাবিক ফল, কিন্তু তার শাসনকাল খুব দ্রুতই প্রমাণ করে দেয় যে তিনি তার পিতার মতো যোদ্ধা বা রাষ্ট্রনায়ক নন। যুদ্ধক্ষেত্রের বদলে প্রাসাদের ভেতর বিলাসিতা, মদ্যপান ও আরামই হয়ে ওঠে তার জগৎ, যার ফলে সাম্রাজ্যের বাস্তব ক্ষমতা ধীরে ধীরে চলে যায় গ্র্যান্ড ভিজির সোকল্লু মোহাম্মদ পাশা ও হারেমের অদৃশ্য রাজনীতির হাতে। ঠিক এই শূন্যতার মধ্যেই উত্থান ঘটে এক নারীর, নূর বানু সুলতান, ভেনিসীয় বংশোদ্ভূত এক কনকুবাইন, যিনি ধাপে ধাপে হাসেকি সুলতান হয়ে ওঠেন এবং সেলিমের দুর্বলতা ও আস্থাকে কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন প্রাসাদের সবচেয়ে প্রভাবশালী কণ্ঠ হিসেবে। কারণ তিনি বুঝেছিলেন রাজনীতির সবচেয়ে নির্মম সত্য, ক্ষমতা প্রকাশ্যে নয় বরং পর্দার আড়ালেই টিকে থাকে। সেলিমের শাসন যত নিষ্ক্রিয় হয়ে পড়ে, নূর বানুর প্রভাব তত বাড়ে। তিনি আগা নেটওয়ার্ক, হারেম প্রশাসন এবং কূটনৈতিক যোগাযোগ ব্যবহার করে শুধু প্রাসাদ নয়, রাষ্ট্রের ভারসাম্যও নিয়ন্ত্রণ করতে শুরু করেন। আর একই সঙ্গে তিনি তার সবচেয়ে বড় রাজনৈতিক প্রকল্পে মন দেন, নিজের পুত্র শাহজাদা মুরাদকে ভবিষ্যতের সুলতান হিসেবে প্রস্তুত করা। কারণ জানতেন, সিংহাসন না থাকলে নূর বানুর সমস্ত ক্ষমতা একদিনে ধ্বংস হয়ে যাবে। সময় গড়াতে গড়াতে সেলিম দ্বিতীয়ের শাসন কার্যত শেষ পর্যায়ে পৌঁছে যায় এবং 1574 সালের ডিসেম্বরে হঠাৎ করেই তিনি মারা যান। সরকারি ভাষ্যে বাথ হাউসে দুর্ঘটনা, কিন্তু রাজনীতির ভাষায় এটি ছিল এক ভয়ঙ্কর সংকেত। কারণ সেই মুহূর্তে মুরাদ ইস্তাম্বুলে উপস্থিত ছিলেন না, আর সেলিমের অন্যান্য সম্ভাব্য উত্তরাধিকারী ও দরবারি গোষ্ঠী সিংহাসনের সুযোগের অপেক্ষায় ছিল। এখানেই ইতিহাসের সবচেয়ে নীরদ কিন্তু সাহসী সিদ্ধান্ত নেন নূর বানু সুলতান। তিনি সুলতানের মৃত্যু সংবাদ গোপন রাখেন। তার মরদেহ প্রায় 12 দিন ধরে প্রাসাদের ভেতর বরফ ঘরে সংরক্ষণ করেন। খবর সীমাবদ্ধ রাখেন কেবল সোকল্লু মোহাম্মদ পাশা ও বিশ্বস্ত আগাদের মধ্যে। জানিসারি বাহিনী ও উলামাদের বিভ্রান্ত করেন এবং বাইরে থেকে দেখান যেন সাম্রাজ্য স্বাভাবিকভাবেই চলছে, যদিও ভেতরে ভেতরে প্রতিটি ঘণ্টা ছিল বিদ্রোহ আর গৃহযুদ্ধের সম্ভাবনায় ঠাসা। এই সময়টাতে নূর বানু কার্যত অটোমান সাম্রাজ্যের শাসক হয়ে ওঠেন, কোনো মুকুট ছাড়াই, কোনো আনুষ্ঠানিক ঘোষণাবিহীন। এটাই ছিল তার উত্থানের সর্বোচ্চ বিন্দু। অবশেষে যখন শাহজাদা মুরাদ গোপনে ইস্তাম্বুলে পৌঁছান, তখনই সেলিম দ্বিতীয়ের মৃত্যু সংবাদ প্রকাশ করা হয় এবং মুরাদ তৃতীয় নির্বিঘ্নে সিংহাসনে আরোহণ করেন। এই মুহূর্তে মুরাদের উত্থান শুধু এক রাজপুত্রের সাফল্য নয়, বরং তার মায়ের দীর্ঘদিনের রাজনৈতিক কৌশলের চূড়ান্ত ফলাফল। মুরাদ সুলতান হওয়ার পর নূর বানু হন ভ্যালিদে সুলতান এবং 1574 থেকে 1583 সাল পর্যন্ত তিনি সাম্রাজ্যের প্রশাসন, কূটনীতি ও হারেম রাজনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন, যেখানে তার অনুমতি ছাড়া কার্যত কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হতো না। কিন্তু ইতিহাসে যেমন উত্থান আছে, তেমন পতনও অনিবার্য। 1583 সালে নূর বানু সুলতানের মৃত্যু ঘটে এবং তার মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয় তার সরাসরি শাসন ক্ষমতা। যদিও তিনি যে উইমেন সুলতানাতের পথ তৈরি করেছিলেন, তা পরবর্তী প্রজন্মের নারীদের হাতে আরও শক্তিশালী হয়ে ওঠে। এই পুরো কাহিনী শেষে দাঁড়িয়ে এক নির্মম সত্য: সেলিম দ্বিতীয়ের উত্থান ছিল বংশগত, তার শাসন ছিল দুর্বল, আর তার পতন ছিল নীরব। নূর বানু সুলতানের উত্থান ছিল বুদ্ধি ও কৌশলের, তার শাসন ছিল পর্দার আড়ালে, আর তার পতন এসেছিল মৃত্যুর মাধ্যমে। আর সুলতান মুরাদ তৃতীয়ের উত্থান প্রমাণ করে দেয়, অটোমান সাম্রাজ্যে কখনো কখনো ইতিহাস গড়া হয় তলোয়ার দিয়ে নয়, বরং এক নারীর ঠান্ডা মাথার সিদ্ধান্ত দিয়ে।